আসলে ডক্টর ইউনূস সরকারের দোষ দিয়ে লাভ নাই, এটা তো ডক্টর ইউনূস সরকার এবং বর্তমান তারেক রহমান সরকার দুইজনেরই মানে, এবং উনি বলছেন চুক্তির যে প্রধান কুশীলব তাকে সবচেয়ে বেশি পুরস্কার দিছে, তাকে আর কি কি পুরস্কার দেওয়া যায় ওই এলন মাস্কের বলে মানে আমি জানি না মানে মানে তারা আর কি কি পুরস্কার দেওয়া যায় সেটাও ভাবতেছে। এটা তো বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করলো সেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থই বেশি দেখা হয়েছে, বাংলাদেশের স্বার্থ কম দেখা হয়েছে এবং সেই ক্ষেত্রে একাধিক মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে এটা কাউকে বলা যাবে না, দ্বিতীয় বলা হয়েছে যে এটার সাথে নিরাপত্তার উদ্দেশ্য জড়িত, এরপরে আবার এটার মধ্যে বলা হয়েছে যে এটা না করলে আমাদের বিপদ হয়ে যেত। কিন্তু আমরা বিপরীতে যেটা পাইলাম যে আমরা আসলে ওদের থেকে কৃষিজ পণ্য কিনবো, ফল কিনবো, এই কিনবো সেই কিনবো, বোয়িং অলরেডি কেনার ক্ষেত্রে অনেক চুক্তি টুক্তি করে ফেলছি। আমার শুধু একটা জায়গায় আপত্তি, 3 দিন আগে কেন করা হলো? এই যে 3 দিন আগে হয়েছে এটা কি আপনার কাছে পরিকল্পিত মনে হয়? এটা মনে হতে পারতো যে আরো 3 মাস পরে হতে পারতো না। 12 তারিখ ইলেকশন, 12 তারিখ ইলেকশন থেকে অন্তর্বর্তী সরকার 3 দিন আগে কোনো কিছু সাইন করে না তো। না করলে ভালো হতো। এক হিসেবে যেহেতু গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়েশন, না করাটা তো উচিত ছিল। ঠিক আছে, আমি মনে করি এখন উইথ হাইন্ডসাইট, যেমন এই যে হামের ব্যাপারে বলুন খালিদ, আপনার এখন মনে হবে যে ডেফিনেটলি টিকা দেওয়া উচিত ছিল। এখন ডেফিনেটলি স্মার্ট গভর্নমেন্ট, আর ওনারা তো ওই সময়ের জন্য গভর্নমেন্টে এসেছেন, ওনারা কিন্তু অনেকে এমন না যে দীর্ঘদিন রাজনীতি করে বা গভর্নমেন্টে আসার জন্য মানে প্রিপারেশন। চুক্তিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে তাহলে বর্তমান সরকার সেই চুক্তি থেকে বেরিয়ে আসছে না কেন, সেটিও একটি প্রশ্ন। বর্তমান সরকার শুধু চুক্তি থেকে বেরিয়ে আসে নাই, এই চুক্তিটা আমাদের জন্য ভালো হয়েছে এবং ইউরোপ ভালো হয় না। চুক্তি কারোর জন্যই ভালো হয় নাই, ইউরোপের জন্য ভালো হয় নাই, ভারতের জন্য হয় নাই, কারোর জন্যই হয় নাই। আমরা চুক্তিটা করতে বাধ্য ছিলাম। দেখুন প্রত্যেকটা দেশই বাধ্য ছিল, প্রত্যেকটা দেশ। কোন দেশ দাঁড়িয়েছিল চায়না ছাড়া? মানে বুঝলাম কোন দেশের হিম্মত ছিল? মানে বুঝলাম কোন দেশের আমেরিকা আমাদেরকে চুক্তিটা করতে বাধ্য করছিল অবশ্যই, এবং 100% ডিউটি বসিয়ে দিত, 200% ডিউটি বসিয়ে দিত। ওদের এই 45 বিলিয়ন পিস শার্ট বিক্রি করতে হতো না ওদের দেশে, আমাদের থেকে ভালো করে ওরা দিতেছিল। ওরা কি আমাদের দয়া করে? এটা দয়ার ইস্যু নয়, তাহলে এটা কিসের কথা? হলে যখন বন্দুক ধরা হয় তখন বন্দুক ধরা হয় না। মানে আমরা একটা জিনিস পরিকল্পনা, আমি একটা জিনিস বুঝতে চাই, এই জিনিসটা আমি বানাই, আমি এটার মধ্যে পার্টনার না কেন? মানে আমি কেন দয়ার জায়গায় আসি যে ও আমাকে বন্দুক ধরতে পারে যে তোর এটা আমি আর কিনুম না? আমি কেন কইতে পারি না যে তোর কাছে আর বেচুম না? খালেদ, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, জি, ইউ হ্যাভ সিন দ্য লিবারেশন ডেটা কি ছিল, কি বোর্ড নিয়ে আসছিল তারা, প্রত্যেকটা দেশের উপর তারা 40% 50% রিসোর্স করে নেই, করে ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাবসলিউটলি করছে। কিন্তু কেউ কি আমাদের মতো এরকম প্যানিক করে এই চুক্তি, এরকম একটা চুক্তি? সবাই প্যানিক করে করেছে। ইংল্যান্ড প্রত্যেকে এসে হোয়াইট হাউসে এসে ধর্ণা দেয় নাই, প্রত্যেকে এসে হোয়াইট হাউসে লাইন আপ করে নাই। যে সরকার চলে যায় তাদেরকে দিয়ে কিছু অপ্রিয় কাজ তারা করে যায় ইচ্ছা করে, পরবর্তী সরকারের ভালোর জন্য। পরবর্তী সরকার সেটাই করেছে। আপনারা নীলকণ্ঠটা হইলেন, মানে বিষটা আপনারা গলায় ধারণ করলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে একটু আসি। এইটা আমার কাছে এই পর্যন্ত এই চুক্তি করার পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি মনে হয় যে হয়তো আমরা যেহেতু সরকার থেকে চলে যেতেছি, আমরা আমাদের এই আমার শুধু দুইটা দাবি এই চুক্তি নিয়ে। আসলে আমি অনেক কথা বলতেছি, আমার শুধু হচ্ছে দুইটা দাবি। সরকারও বলুক, প্রফেসর আসাদ মনসুর, ডক্টর আসাদ মনসুরের মতো, এই চুক্তিটা আমরা ভালো হয়েছে, আগের সরকার খুব ভালো কাজ করছে এবং আগের সরকারের যারা এই চুক্তি করছে, খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছি, বশির সাহেবকে এখন একটা কি সিলভার একটা মূর্তি বানানো যেতে পারে তার জন্য, এবং আমরা এই চুক্তিটাকে ওন করি। এই চুক্তিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, এটা বলা উচিত। তারা কথাই বলে না, এটার জন্য মনে হয় যে আর কোথায় জানি কি লুকাইছে। যাই হোক, এই জন্য আমি প্রথম প্রশ্ন এটা করেছিলাম যে বিএনপির সঙ্গে আপনার আসলে দূরত্বটা কোথায় হলো? বিএনপি তো এমন না যে ডক্টর ইউনূস সরকারের লোকজন রাখে নাই, বরং গুরুত্বপূর্ণ জায়গায়। আমি আজকে গুনতেছিলাম, প্রেসিডেন্ট, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল হয়েছেন আইনমন্ত্রী, বিডা চেয়ারম্যান রয়ে গেছেন, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি আবার এদিকে এটা সাহায্য করতেছেন। এটা কেন হইতেছে এটা আমি জানি না। যাই হোক, ইসলামী ব্যাংকের হেড অফিসের কার অনুমোদন ছাড়া নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন। সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে চাকুরিচ্যুতি করা হয়েছে 9,000 লোকদের, শেয়ার হোল্ডারদেরকে সম্পর্কে বলেছেন যে শেয়ার হোল্ডারদেরকে কিভাবে
তার শব্দ যদি আমি ব্যবহার করি, কিভাবে খরিদ করা হয়েছে সেটির ব্যাপারে বলা হয়েছে। তিনি আরো বলেছেন ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে। ডক্টর মনসুর, 5 আগস্টের পরে কি ইসলামী ব্যাংকে যে অনিয়মের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলছেন এবং স্পেসিফিক কিছু কথা বলছেন, স্পেসিফিক কিছু গ্রুপের কথা বলছেন, সেগুলিকে তিনি মিথ্যা বলছেন? দেখুন, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না। আমি বলবো যেটাকে বিচার বিভাগ দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, এবং যদি সত্যি সত্যি কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে, যারা এটা করেছেন তাদেরকে দায়বদ্ধ করা হোক। আমার পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে বসে থেকে আমার জানা মতে কিছু ইরেগুলারিটিস হয় নাই তখন পর্যন্ত, কিন্তু যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সেটাকে অবশ্যই গ্রহণযোগ্য করা যাবে না যদি হয়ে থাকে অনিয়ম। কিন্তু আমার জানা মতে তখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। এই আরডিএস যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা বিতরণের যে প্রসঙ্গ তিনি তোলেন, এই ব্যাপারে কি কিছু আপনি শুনেছিলেন যখন আপনি? আমরা শুধু তারল্য সহায়তা দিয়েছিলাম এবং দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো স্পেশাল সাপোর্ট ইসলামী ব্যাংকে দেওয়া হয়নি। ইসলামী ব্যাংক যখন 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা, তখন কি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ফ্ল্যাগ রেজ করা হয়েছিল যে কেন এদের এই চাকরিচ্যুত করা হচ্ছে? আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। তারা আপনাদের যেটা তারা বলেছিল, অবশ্যই তারা বলেছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টই ছিল ইরেগুলার, কোনো পরীক্ষা হয়নি, কোনো কিছুই হয়নি, শুধুমাত্র একটা সিভির ভিত্তিতে তাদেরকে পটিয়া থেকে এনে এটাকে চাকরি দেওয়া হয়েছিল। এবং ইসলামী ব্যাংক আমাদেরকে বলেছিল, বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে বলেছিল যে তারা যে পরীক্ষাটা নিয়েছে সেটা নিয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, ঢাকা ইউনিভার্সিটির বা কোনো একটা স্বতন্ত্র একটা টিম যারা কয়েক হাজার লোককে পরীক্ষা নিতে পারে, তারাই পরীক্ষাটা নিয়েছিল। সেখানে 5,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল মনে হয় 500-600 মতো। বাকিরা পরীক্ষায় দিতে যায় নাই, কারণ তাদের যোগ্যতা ছিল না। এটাই আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষায় তো ভয় পাবে কেন? 5 বছর, 6 বছর, 10 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়াটা তো খুব সহজ হয়ে যাবে, কিন্তু তারা তো আসলে চাকরি করেনি। তো যাই হোক, এখন কথা হলো যে তারা যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় না দেয়, তাহলে তো তাদেরকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তারপরেও এই যে 500 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 440 জনের মতো পরীক্ষা পাশ করেছিল এবং তারা চাকরি ফেরত পেয়েছিল। তারপরে যে 60 জন বাদ পড়েছিল তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে 5,000 জনের মধ্যে মাত্র 500 জন পরীক্ষা দিল, 4,500 পরীক্ষাতে এপিআরই করলো না, এটার কারণ কি হইতে পারে? এটা কারণ তাদের অযোগ্যতা, তারা অযোগ্য ছিল সেজন্য সেই পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, হয়তো ভুল সার্টিফিকেট জাল ছিল, তারা এইসব কারণেই সাধারণত তারা আসবে না। ওকে, আর যাদেরকে তারপরে নেওয়া হলো তারা কি আসলে প্রকৃত একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা গেছিল? যারা পরবর্তীতে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিল তারা তো তাদের আগের পদে বহাল হলো। ইসলামী ব্যাংকের মধ্যে নতুন কিছু নিয়োগ হয়েছিল 5 আগস্টের পরে, যারা চাকরিতে, মানে আপনি 5,000 জনের মধ্যে 500 জনের কথা বললেন, আরো কিছু তো নতুন নিয়োগ হয়েছিল, তাদের কি যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল কিনা? অবশ্যই আমরা মনে করি সেটা যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল। আমাদের একটা কথা মনে করা, সেন্ট্রাল ব্যাংকের, আমি একটা কথা বলি, সেন্ট্রাল ব্যাংকের পক্ষে যে কোন ব্যাংকে কি কাকে নিল কি এটা দেখার দায়িত্ব আমাদের না। ওকে, তাদের বোর্ড আছে, তাদের বোর্ডের দায়িত্ব হচ্ছে এটা। ফেয়ার এনাফ। মানে আপনি আসলে জানেন না যে এই ক্ষেত্রে আপনি আসলে জানার দরকার নেই, আমি দায়িত্ব চাইবো না। কেন জানবো? অনিয়ম হলে পরে যদি কেউ কমপ্লেইন করে তখন আমরা সেটাকে দেখব। না, সেটা কেউ কমপ্লেইন করে না, সেটা ঠিক। ডক্টর আসাদ মনসুর, আপনি গভর্নরের দায়িত্বে এসে বলেছিলেন টাকা ছাপিয়ে ব্যাংকগুলিকে দেবেন না, পরে সেটা দিয়েছিলেন, মানে টাকা না দেওয়ার সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি আপনি। রুগ্ন ব্যাংকগুলিকে টাকা দিয়ে আপনি বাঁচিয়ে রেখেছিলেন, এছাড়া নাম ধরে ধরে বলেছিলেন দুর্বল ব্যাংকগুলির নাম, এটা বলে আমানতকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছিলেন, এটা কেউ কেউ বলেছেন ব্যাংকিং সেক্টরে আপনি অস্থিরতা তৈরি করেছেন। আমাদের একজন দর্শক এই মুহূর্তে বলতেছেন যে একজন গভর্নর, উনার নাম জুলাই ফায়ার 24, একজন গভর্নর কিভাবে সবার সম্মুখে বলতে পারে 5 ব্যাংকের অবস্থা খারাপ, মানলাম খারাপ, সেটার জন্য উপযুক্ত কাজ না করে সেটাকে ওপেনলি বললে জীবনেও মানুষের আস্থা ফিরে আসতো কিনা ব্যাংকগুলোর উপর? আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আসলে এটা করে এটা ঠিক না বেঠিক কোনটা হচ্ছে? দেখুন, আমি মিথ্যা কথা বলতে পারবো না, পারি না, এটা আমার স্বভাবের মধ্যে।
আমাকে সত্যি কথাই বলতে হয়েছে যে অবস্থাটা যেটা, এখানে ডাক ঢাকের কিছু নাই। যে ব্যাংকের 97%, 98% সম্পদ লুট হয়ে গেছে, তারা তো কাউকে দিতে পারছে না, কাস্টমারের কোনো টাকা দিতে পারছিল না। এটাকে দুর্বল বলাটা কি অপরাধ? এটা কি ব্যাংকের ওই ডিপোজিটররা কি জানে না যে সে তার টাকা পাচ্ছে না? এই 5টা ব্যাংকের ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য যে তারা তাদের টাকা পাচ্ছিল না। এবং 5টা ব্যাংকে আমি 52,000 কোটি টাকা দিয়েছিলাম, এই 5টা ব্যাংকে 70,000 কোটি টাকা দিয়েছিলাম। কেন দিতে হয়েছে? কারণ হচ্ছে একটা সিস্টেমিক রিস্ককে অ্যাভয়েড করতে হবে। সেন্ট্রাল ব্যাংকের দুটো দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সিস্টেমিক রিস্ক কোনো মতে ইমার্জ করতে দেওয়া যাবে না, যেটা আমাদের ব্যাংকিং খাতকে এবং আর্থিক খাতকে পুরো ধস নামিয়ে দিতে পারে। আমরা তাকেই ট্যাক্স করি যে ট্যাক্স দেয়, হ্যাঁ, যে ট্যাক্স দেয় না তার কাছে আমরা যাইও না। তো কর ডিপার্টমেন্টকে ডাইনামিক হতে হবে অবশ্যই। এখানে আমরা যেটা প্রস্তাব করেছিলাম অনেক আগে, একেবারে লিখিতভাবে দিয়েছিলাম এনবিআরকে, যে এটাকে ফাংশনাল নিয়ে আসেন, করাপশনটা কমবে। একই লোক বর্তমানে 360 ডিগ্রি, অর্থাৎ 9,38,000 কোটি টাকার বাজেট, এটা টোটালি একটা আননেসেসারি অ্যাম্বিশাস ল্যাভিশ একটা বাজেট। আমাদের এই ল্যাভিশ বাজেট দরকার নেই, কারণ প্রথম কথা হচ্ছে এটা আনইমপ্লিমেন্টেবল। স্যার যেটা বলেছেন যে যেখানে আগে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে আপনি 4 লক্ষ কোটি টাকার মানে এনবিআর রেভিনিউ কালেকশন হয়েছে, এবং যে নন এনবিআর এবং নন ট্যাক্স রেভিনিউ সহ টোটাল রেভিনিউ কালেকশন এখন পর্যন্ত 5 লক্ষ কোটি টাকা কোনো বছর হয় নাই। সেখানে আপনি কিভাবে এজ এ রেসপন্সিবল গভর্নমেন্ট আপনি বলতে পারেন যে 7.5 লক্ষ কোটি টাকা আপনি উঠাবেন? যদি আপনি উঠাতে পারেন, দ্যাট উইল বি পিউনিটিভ। হ্যাঁ, আপনি যদি গ্রোথ দেখেন 51% গ্রোথ, এটা দরকারও তো নেই আমাদের। প্রথম কথা হচ্ছে যে সরকার, আমি দরকার নেই এজন্য বলছি যে আমাদের তো এটা কোনোদিন হবে না, মানে কিন্তু ডেভেলপমেন্ট না, তাই না? সো গভর্নমেন্টের উচিত ছিল কোয়ালিটি অফ স্পেন্ডিং। আমরা নিজে আপনি ধরুন যখন বাজার করতে যান, আপনি জাস্ট মানে স্পেন্ডিং মোর মানি ডাজন্ট নেসেসারিলি মিন ইউ গেট মোর ভ্যালু ফর মানি। সো ভ্যালু ফর মানি যদি বাজেট হতো, স্পেন্ডিং কোয়ালিটির উপর যদি ওনারা জোর দিতেন এবং পেনিট্রেট করতেন যে ঠিক আছে, যেই যেমন সোশ্যাল সিকিউরিটি নেট, আমরা যে টাকাটা খরচ করি এটার মধ্যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারির হাতে যায়, কত পার্সেন্ট পথে ওভারহেডে নষ্ট হয়, কোথায় হসপিটালের ইকুইপমেন্ট গুলো অকেজো পড়ে আছে, কোথায় বিল্ডিং হচ্ছে তো ইকুইপমেন্ট নেই, কোথাও আমাদের ব্রিজ হচ্ছে, ব্রিজের মানে আশেপাশে রাস্তা কানেক্ট করতে পারিনি। সো আমার মনে হয় বাংলাদেশের এবার, সেদিন আমি একটা প্রোগ্রামে যে জনাব সাকি বলছিলেন যে এক্সিস্টিং 1330টা প্ল্যানিং কমিশনের এখানে ওয়েবসাইটে আছে, আরো নাকি 1277। আমি ইনিশিয়ালি মনে করেছিলাম যে 1277 যেটা একনেকে পাস হয়েছে সেগুলো মানে অ্যামাং দ্য এক্সিস্টিং ওয়ান। এখন শুনলাম যে না, এক্সিস্টিং 1330টা প্রকল্পের সাথে আরো 1277টা প্রজেক্ট নিয়ে ওনারা ঢাউস একটা এডিপি বানাচ্ছেন। এবং উনি আমি বলতে চাই না যে উনি ওনার অভিজ্ঞতা নেই, কারণ যে দেশে থাকুন, বাংলাদেশ থেকে তো আরো বেশি উন্নত বিশ্বে উনি ছিলেন। আর বাংলাদেশ থাকতেও তো হি ওয়াজ থরলি ইনভলভ, মানে মাননীয় প্রাইম মিনিস্টার এবং ওনার প্ল্যানিং মিনিস্টার, ওনার ফাইন্যান্স মিনিস্টার। এই পরিমাণ করের বোঝা, যে বললাম যে আপনি চাইলেও এই অর্থনীতি কি এই পরিমাণ করের বোঝা বইতে পারবে কিনা? এখানে বিজিএমই বলছে আমরা পারবো না, বিকেএমই বলছে পারবে, এরকম কাউরে শুনি নাই, পারবে এরকম কাউরে শুনি নাই, পারবেও বলছে না। মানে আমি শিওর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞেস করলেও উনি যেহেতু ব্যবসায়ী, উনিও মানে বা ব্যবসায়ী একটা পরিবার, উনিও বলবেন না যে উনিও পারবেন। হ্যাঁ, খসরু ভাই হ্যাজ অলওয়েজ বিন ইন ফেভার অফ লো ট্যাক্সেস, এবং ওনাদেরকে আমি মানে অ্যাগেন লেকচার দিতে চাই না, ওনারা জানেন না বোধ হয়, কেউ না কেউ মাথায় ঢুকিয়েছে যে আপনি যত বেশি বড় বাজেট দেবেন তত বেশি উন্নয়ন হবে। তাহলে লো বাজেট মানে লো ট্যাক্স, তত লোকজন একটু পাম্প আপ। ডক্টর আসানিজ মনসুরও বলছে যে নতুন সরকার ক্ষমতায় আসছে, দলের লোকজন একটু পাম্প আপ থাকে। আমাদের হাতে আর একদম সময় নাই। ডক্টর ওয়ারসুল করিম এবং ডক্টর আসানিজ মনসুর, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আমরা